Hello dear student, welcome to my YouTube channel Smart Chemistry by Tanmoy sir. আমি প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। আমি ঠিক করেছি তোমাদের এই পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারের মোট 100টা most important question for board NEET and JEE আমি এখান থেকে তোমাদেরকে প্র্যাকটিস করব মোস্ট ইম্পর্টেন্ট 100 কোশ্চেন। তো তার মধ্যে আজকে আমার এটা চলছে ফার্স্ট পার্ট। আমি 100টা কোশ্চেনকে 4টে ভাগে ভাগ করে নিয়েছি, 1 to 25 আজকে আমরা করব, ঠিক আছে, অর্থাৎ পার্ট 1। দেখো এই পর্যায় সারণী চ্যাপ্টারটাতে যারা আশা করি সবাই কম বেশি পড়ে নিয়েছো, যারা আমার কাছে অনলাইনে পড়ছো বা অফলাইনে পড়ছো যারা, তারাও আশা করি করে নিয়েছো। তো দেখো আমরা কোশ্চেন অ্যান্সারে সরাসরি চলে যাব যাতে ভিডিওটাকে শর্ট করা যায়। প্রথম কোশ্চেন কি না, এখানে কিছু মেটাল কার্বনেট দেওয়া আছে, ঠিক আছে, অর্থাৎ অ্যালকালি আর্থ মেটাল বা ক্ষারীয় মৃত্তিকা মৌলের কিছু কার্বনেট যৌগ দেওয়া আছে। বলেছে তাপীয় স্থায়িত্বের নিম্নক্রম বা ডিক্রিজিং অর্ডার। তাপীয় স্থায়িত্ব দ্যাট মিনস যে সমস্ত মৌলকে তাপ দিলে তারা অনেকক্ষণ স্টেবল থাকে, অর্থাৎ মেল্ট করে যায় না বা গলে যায় না, তাদেরকে বলা হয় সেই সব যৌগের তাপীয় স্থায়িত্ব বেশি হয়। অতএব তাপীয় স্থায়িত্ব দ্যাট মিনস থার্মাল স্টেবিলিটির অর্ডার সাজাতে বলেছে, কোন অর্ডারে না, ডিক্রিজিং অর্ডারে। তাহলে প্রথম দেখো এই সমস্ত কার্বনেট গুলোর থার্মাল স্টেবিলিটি ব্যাখ্যা করতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে কম্পাউন্ডের আয়নিক ক্যারেক্টার বা তড়িৎযোজী ধর্ম ডিটেকশন, অর্থাৎ পার্সেন্টেজ অফ বা অর্থাৎ মোর আয়নিক কম্পাউন্ড হ্যাভ হায়ার থার্মাল স্টেবিলিটি, ঠিক আছে, যত আয়নিক চরিত্র বাড়বে তার থার্মাল স্টেবিলিটি বাড়বে, ঠিক আছে। তাহলে আমি এই যে গ্রুপ 2 এর যে কার্বনেট গুলো দিয়েছে, দ্যাট মিনস বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এন্ড বেরিয়াম কার্বনেট। দেখো ডাউন দ্য গ্রুপ অ্যাটমিক সাইজ অর্থাৎ সাইজ অফ ক্যাটায়ন ইনক্রিজ করছে। আমরা জানি লার্জ সাইজ ক্যাটায়ন অর্থাৎ বৃহৎ আকৃতির ক্যাটায়ন এন্ড স্মল সাইজ অ্যানায়ন will form large size cation and small size anion will form best ionic compound. That means আমি যদি এই যৌগগুলোকে আয়নিক চরিত্র অনুযায়ী সাজাই, তাহলে আয়নিক চরিত্রের ক্রম হবে বেরিয়াম কার্বনেট গ্রেটার দেন ক্যালসিয়াম কার্বনেট গ্রেটার দেন ম্যাগনেসিয়াম কার্বনেট গ্রেটার দেন বেরিলিয়াম কার্বনেট। ওকে, কারণ এদের সাইজ বড়, তাহলে লার্জার দ্য সাইজ অফ ক্যাটায়ন and smaller the size of anion will form ionic compound. তাহলে অপশন কোনটা আসছে গো? দেখো তো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম।
আচ্ছা, কোন অর্ডারে সাজাতে বলেছে? ডিক্রিজিং, দ্যাট মিনস ধীরে 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 ডিক্রিজ করছে। তার মধ্যে দেখো বেরিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট এন্ড বেরিলিয়াম কার্বনেট। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো আমরা দেখে নিই। তোমরা একটু পজ করে ভিডিওটাকে এটা তুলে নেবে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন 2 কি বলছে? ক্ষারীয়তার ঊর্ধ্বক্রম, তার মানে অর্ডার অফ বেসিসিটি। আমরা জানি যে দেখো এখানে কিছু অক্সাইড দিয়েছে, কি না অক্সাইড গুলো কি রকম? একটা নির্দিষ্ট পর্যায় বা পিরিয়ডের লেফট থেকে রাইটের অক্সাইড। এটা কোন পিরিয়ড? দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, অ্যালুমিনিয়াম, এটা কোন পিরিয়ডের? থার্ড পিরিয়ডের যৌগ। থার্ড পিরিয়ডের কি কি মৌল? দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, সালফার, এরা সব থার্ড পর্যায় বা তৃতীয় পর্যায় বা থার্ড পিরিয়ডের এলিমেন্ট। কে কে আছে? সোডিয়াম, তারপরে কে আছে? ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এইগুলো হচ্ছে সব থার্ড পিরিয়ডের এলিমেন্ট। এবার এদের অক্সাইডের ক্ষারীয়তার ঊর্ধ্বক্রম। আচ্ছা, ক্ষারীয়তা কি বলেছে না কোন পর্যায় সারণীর পর্যায় বরাবর লেফট টু রাইট, অর্থাৎ বাম থেকে ডান দিকে যত যাব তাদের অক্সাইডের অ্যাসিডিটি ইনক্রিজ করে বা আম্লিকতা, বৃদ্ধি পায়, আর বা ক্ষার ধর্ম হ্রাস পায়। তাহলে দেখো আমাদের মেন জিনিস কি হচ্ছে? আমাদের বলেছে ক্ষারীয়তার ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে আমি যদি অক্সাইড গুলো লিখে নিই, NaO, Na2O, MgO, Al2O3, SiO2, SO3। ঠিক আছে, এই যে অর্ডারটা আমি যদি লিখে নিই, তাহলে দেখো ক্ষারীয়তার অর্ডার বাম থেকে ডান দিকে গেলে আম্লিকতা বাড়ে কিন্তু ক্ষার ধর্ম কমে। এবার আমাকে বলেছে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। ছোট থেকে বড় মিন্স সব থেকে ক্ষারীয়তা কম কি? ক্ষার, SO3, তারপরে SiO2, তারপরে Al2O3, তারপরে MgO, আফটার দ্যাট Na2O। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই মেসেজে জানাবে, কেমন? চলো কোশ্চেন নাম্বার 3। আগে উত্তরটা দেখে নিই। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার বলছে ল্যান্থানাইড মৌলগুলির পারমাণবিক ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রম। এটা খুবই সোজা কোশ্চেন, কিন্তু তোমাদেরকে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড সিরিজটা মুখস্থ করে নিতে হবে। দেখো ল্যান্থানাইড সিরিজের মৌলগুলো, প্রথম মৌল যদি আমি ল্যান্থানাইড থেকে শুরু করি, তারপর তাহলে ল্যান্থানাম, সিরিয়াম, প্রাসোডিমিয়াম, নিওডিমিয়াম, প্রোমিথিয়াম, ল্যান্থানাম, সিরিয়াম, প্রাসোডিমিয়াম, নিওডিমিয়াম, প্রোমিথিয়াম, সামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, হলমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম এন্ড লুটেশিয়াম। দেখো মোট 15টা। সিরিয়াম থেকে ধরলে তোমার হচ্ছে যে 14টা, নালে ল্যান্থানামকে নিলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে,
তাহলে তোমাকে এই সিরিজটা মনে রাখতে হবে, ল্যান্থানাম, সিরিয়াম, প্রাসোডিয়াম, নিওডিমিয়াম, প্রোমিথিয়াম, সামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিয়াম, টার্বিয়াম, ডিসপোসিয়াম, হলিমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম, লুটেশিয়াম। তাহলে বলছে পরমাণু ক্রমাঙ্কের, দেখো পরমাণু ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রম, এটা হচ্ছে যে 57, এটা হচ্ছে যে 58, এরকম করে চলতে চলতে 59, 60 ডট 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 এটা চলে আসবে 71। তাহলে ধীরে ধীরে পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ছে। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক যদি ধীরে ধীরে বাড়ে তাহলে বলেছে পারমাণবিক ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রম। তারপর দেখো তাহলে সিরিয়াম, প্রাসোডিয়াম, নিওডিমিয়াম হবে, কিন্তু গ্যাডোলিয়াম আগে চলে আসছে, এটা ভুল। সিরিয়াম, প্রাসোডিয়াম, নিওডিমিয়াম, গ্যাডোলিয়াম, ঠিক আছে। আরবিয়ামের আগে দেখো ইট্রিবিয়াম আর আরবিয়াম, আগে আরবিয়াম পড়ছে তারপরে ইটারবিয়াম পড়ছে, ঠিক আছে। তাহলে সিরিয়াম, নিওডিমিয়াম না, হচ্ছে না, সিরিয়াম, প্রাসোডিয়াম, নিওডিমিয়াম, গ্যাডোলিয়াম, আরবিয়াম, ইটারবিয়াম। অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। তোমরা এই সিরিজটা যদি দেখে নাও, এই কোশ্চেনটা অ্যাক্টিনাইটস দিয়েও আসতে পারে, ল্যান্থানাইটস দিয়েও আসতে পারে, তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। ওকে, ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস মুখস্থ করতেই হবে। চলো, অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। এইবার আমরা আসি স্টেটমেন্ট বেসিস কোশ্চেন। স্টেটমেন্ট বলতে আমি এখানে দুটো বিবৃতি বলেছি, দুটো বিবৃতি থেকে আমার 4টে অপশন আছে। এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা এই বিবৃতিগুলোর সঙ্গে ম্যাচ করছে। তাহলে প্রথম কথা বলছে, প্রথম বিবৃতি বলছে ক্রোমিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রন বিন্যাস হলো 3d5 4s1। আচ্ছা, বিবৃতিটা কি গো? হ্যাঁ, অবশ্যই ক্রোমিয়াম আর কোপার কি করে, ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়। ক্রোমিয়াম এন্ড কোপার কিরকম না 3d4 4s2 হওয়ার কথা ছিল, কিন্তু 3d4 অরবিটালটা আংশিক পূর্ণ থাকে, তাই ওটা অর্ধপূর্ণ করার জন্য 3d5 and 4s2 হয়ে 1 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা একদমই সঠিক আছে। এবার বলছে বিবৃতি 2 কি, বিভিন্ন কক্ষে ইলেকট্রন পূরণের সময় n+l নিয়ম অনুসারে নিম্ন শক্তির কক্ষ থেকে উচ্চ শক্তির কক্ষতে ইলেকট্রন পূরণ হয়। হ্যাঁ, অবশ্যই এটা হচ্ছে আব্বাউ সূত্র। আব্বাউ সূত্রতে কি বলেছে, n+l ভ্যালু যার কম হবে সেই কক্ষপথগুলো ইলেকট্রন দ্বারা আগে পূর্ণ হবে, তারপরে উচ্চ শক্তি স্তর বা n+l ভ্যালু যাদের বেশি হবে সেই পথগুলো পরে তৈরি হবে, ঠিক আছে। তাহলে পরে পরে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে। এখন দেখো তাহলে এইটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে এ এন্ড বি উভয় সত্য, বি এ এর সঠিক ব্যাখ্যা। দেখো বি এ এর যদি সঠিক ব্যাখ্যা হতো তাহলে 4s এর n+l ভ্যালু কত হয়েছিল, 4+0 সমান 4, আর 3d এর ভ্যালু 3+2 দ্যাট মিনস 5 হয়েছে। তাহলে আগে 4s ফিল আপ হয়ে তারপরে 3d তে যেত, কিন্তু দেখো এখানে 4s ও অর্ধপূর্ণ আর 3d তেও, মানে 4s সম্পূর্ণ না হওয়ার পরেও 3d তে ইলেকট্রন চলে গেছে। তাহলে এটা এই সূত্রটা আব্বাউ নীতি অনুযায়ী ঠিক আছে, কিন্তু কিন্তু এই সূত্রের জন্যই যে এটা হচ্ছে সেটা কিন্তু নয়, কারণ এটা হচ্ছে ব্যতিক্রমী কেস। তাহলে এ ও বি উভয়ই সত্য, কিন্তু বি এ এর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে অপশন বি ইজ দা কারেক্ট আনসার। দেখো এ সত্য বি মিথ্যা না, বি তো মিথ্যা নয়, বি সত্য। এ মিথ্যা কিন্তু বি সত্য, এ তো মিথ্যা নয়, একদম 100% সত্য। তাহলে অপশন বি ইজ দা কারেক্ট আনসার। অ্যান্সার কি বলছে দেখা যাক। হ্যাঁ, অ্যান্সার বলছে অপশন বি ইজ দা কারেক্ট আনসার। চলো এইবার আমরা কোশ্চেন নাম্বার 5 দেখব। বলেছে ক্ষারীয়তার ক্রম হলো, বিবৃতি এতে বলেছে ক্ষারীয়তার ক্রম দিয়েছে যে Na2O MgO Al2O3 SiO2। আমরা একটু আগেই পড়েছি যে পর্যায় সারণীতে
বাম দিক থেকে ডান দিকে গেলে অক্সাইড গুলোর আম্লিক ধর্ম হ্রাস পায় আর আম্লিক ধর্ম বৃদ্ধি পায় আর ক্ষারীয় ধর্ম হ্রাস পায়। এখানে দেখো সেই অর্ডারটাই দেওয়া আছে, দ্যাট মিনস অর্ডার ইজ ট্রু, তার মানে বিবৃতি 1 হচ্ছে সত্য। পর্যায় সারণীর একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মৌলগুলির অক্সাইডের ক্ষারীয় ধর্ম হ্রাস পায়, সেই কথাটাই বলেছে। একদম দুটো জিনিসই একদম সঠিক বলেছে। পর্যায় সারণীর একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মৌলগুলির অক্সাইডের ক্ষারীয় ধর্ম হ্রাস পায়, ক্ষার ধর্ম হ্রাস পেয়েছে। ঠিক আছে, তাহলে অপশন এ ও বি উভয় সত্য এবং বি এ এর সঠিক ব্যাখ্যা। এখানে বলছে অপশন এ ও বি উভয় সত্য, কিন্তু বি এ এর সঠিক ব্যাখ্যা নয়, না, বি এর সঠিক ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যা বলেই দেখো যত পর্যায় সারণী বাম থেকে ডান দিকে গেছি অক্সাইড গুলো ধীরে ধীরে তার ক্ষার ধর্ম কমেছে এবং অ্যাসিড ধর্ম বেড়েছে। তাহলে অপশন এ ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে, চলো এবার কোশ্চেন নাম্বার 6। দেখো কোশ্চেন 6 কি বলেছে। কোশ্চেন 6 বলেছে যে 15 নম্বর শ্রেণীর মৌলগুলির ত্রিযোজী অক্সাইড M2O3 এর অম্লীয় ধর্ম শ্রেণীর নিচের দিকে গেলে ক্রমশ হ্রাস পায়। আচ্ছা, শ্রেণীর নিচের দিকে গেলে তার অক্সাইড গুলো কি হয় গো? যত আমরা নিচের দিকে যাব, যত আমরা পর্যায় সারণীর কোন শ্রেণী বরাবর যত উপর থেকে নিচে যাব, ধাতব ধর্ম বৃদ্ধি পায়। যার ধাতব ধর্ম বৃদ্ধি পায়, এই ধাতব ধর্ম যদি বাড়ে তাহলে তার অক্সাইড গুলোর প্রকৃতি কি হবে? জানি আমরা ধাতব অক্সাইড সবসময় ক্ষারীয় যৌগ তৈরি করে, তাহলে ক্ষারীয় প্রকৃতির হবে। তাহলে ধাতব ধর্ম কি হবে? ক্ষারীয় প্রকৃতির হবে। ওকে, ধাতব অক্সাইড গুলি ধাতব ধর্ম বৃদ্ধি পায়, তার জন্য এদের অক্সাইড গুলো ক্ষারীয় প্রকৃতির হবে। তাই যত উপর থেকে নিচে নামবো তাদের ক্ষার ধর্ম বাড়বে আর অম্ল ধর্ম কি হবে? হ্রাস পাবে। তাহলে কি বলেছে? 15 নম্বর শ্রেণীর মৌলগুলি ত্রিযোজী অক্সাইডের অম্লীয় ধর্ম শ্রেণীর নিচের দিকে গেলে ক্রমশ হ্রাস পায়। একদম সঠিক কথা, উপরের দিকে বেশি অ্যাসিডিক, নিচের দিকে গেলে আম্লিকতা হ্রাস পাবে। এইবার বলেছে 15 নম্বর শ্রেণীর মৌলগুলি, তার মানে এটাকে আমি বলছি যে এটা ঠিক আছে। 15 নম্বর শ্রেণীর মৌলগুলির পঞ্চযোজী অক্সাইড M2O5 একই মৌলের ত্রিযোজী অক্সাইডের তুলনায় কম অম্লীয়। না, এইটা হচ্ছে যে কম অম্লীয় হতে পারে না। এইটা কি ভুল আছে? দেখো, কোন অক্সাইডের যত বেশি চার্জ হবে, দেখো এখানে মেটালের চার্জ কত? +5 করে আছে, আর M2O3 তে যদি এই পরমাণু বা সেন্ট্রাল পরমাণুর চার্জ দেখো +3 করে আছে, তাহলে অক্সিডেশন স্টেট যত বৃদ্ধি পাবে সেই অক্সাইডের অ্যাসিডিটি বা অম্ল ধর্ম তত বৃদ্ধি পাবে। তার মানে এ হচ্ছে যে আম্লিক, আর এইটা হচ্ছে যে অল্প বা কম আম্লিক। M2O5 বেশি আম্লিক, M2O3 কম আম্লিক। তাহলে দেখো 15 নম্বর শ্রেণীর মৌলগুলি পঞ্চযোজী অক্সাইড একই মৌলের ত্রিযোজী অক্সাইডের তুলনায় কম আম্লিক। না, পঞ্চযোজী গুলো বেশি আম্লিক আর ত্রিযোজী গুলো কম আম্লিক। তার মানে অপশন দেখো এটা ঠিক আছে, বিটা ভুল আছে। কোথায় আছে দেখো তো? এ সত্য কিন্তু বি মিথ্যা। তাহলে অপশন সি ইজ দা কারেক্ট আনসার। দেখে নিই, কম্পিউটারও বলছে অপশন এ সি ইজ দা কারেক্ট আনসার। চলো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলছে সব ধরনের
পরমাণু ব্যাসার্ধের মধ্যে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মান সর্বাধিক। আমি তোমাদেরকে মেনলি তিন ধরনের অ্যাটমিক রেডিয়াস পড়িয়েছি। একটা হচ্ছে কোভ্যালেন্ট বা সমযোজী ব্যাসার্ধ, যখন একে অপরের সঙ্গে ওভারল্যাপ বা উপরিপাতিত হয়ে যায় তখন সমযোজী বন্ধন গঠন করে এবং এদের মধ্যবর্তী দুটো নিউক্লিয়াসের দূরত্বকে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। আর একটা পড়িয়েছিলাম আয়নীয় ব্যাসার্ধ। ক্যাটায়ন অ্যানায়ন গঠনের মাধ্যমে যখন দুটো পরমাণু একে অপরের সঙ্গে যা স্পর্শ করে থাকে তখন তাদের নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব সেটাকে বলা হবে আয়নিক ব্যাসার্ধ। আর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হচ্ছে যে দুটো নিউক্লিয়াসের যারা একে অপরের সঙ্গে টাচ করে নেই কিন্তু তাদের মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল আছে, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বলে, তাদের মধ্যে যে আকর্ষণ, তাদের মধ্যে যে দূরত্ব সেটাকে বলে ভ্যান ডার ওয়ালস দূরত্ব। তাহলে যদি এদের ক্রম করি তাহলে ডি ভ্যান ডার ওয়ালস গ্রেটার দেন ডি আয়নিক গ্রেটার দেন ডি কোভ্যালেন্ট। ওকে, ডি ভ্যান ডার ওয়ালস গ্রেটার দেন ডি আয়নিক গ্রেটার দেন ডি কোভ্যালেন্ট। ওকে, তাহলে দেখো বলেছে সব ধরনের পরমাণু ব্যাসার্ধের মধ্যে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মান সর্বাধিক, তাহলে ঠিক বলেছে, তাহলে এটা ঠিক। নিষ্ক্রিয় মৌলগুলির ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ বর্তমান। দেখো নিষ্ক্রিয় মৌলেও কোনোদিন কোনো যৌগ তো নিষ্ক্রিয় কেন না, সে একে অপরের সঙ্গে বিক্রিয়া করে যৌগ উৎপন্ন করে না, তাহলে যৌগ যদি উৎপন্ন না করে তাহলে সে সমযোজী বা তড়িৎযোজী কোনো ফারাক পড়ে না, এরা কোনো ধরনেরই বন্ধন তৈরি করে না, তাহলে এরা নিজেদের মধ্যে কি করে ভ্যান ডার ওয়ালস দূরত্ব থাকে। তার মানে সমযোজী যৌগের কোভ্যালেন্ট রেডিয়াস হয় না, শুধুমাত্র ভ্যান ডার ওয়ালস রেডিয়াস হয়। তাহলে অপশন বি অর্থাৎ বিবৃতি সেকেন্ড বিবৃতি বা বিবৃতি বিটা আমাদের ভুল আছে। তাহলে কি হচ্ছে এ সত্য বি মিথ্যা, তার মানে অপশন সি ইজ দা কারেক্ট আনসার। দেখো কম্পিউটার বলছে অপশন সি কারেক্ট আনসার। চলো কোশ্চেন নাম্বার 8 এ যাই। নিম্নলিখিত মৌলগুলিকে তাদের মধ্যে প্রথম আয়নীকরণ এনথালপির ঊর্ধ্বক্রমে সাজাও, বা আয়োনাইজেশন এনথালপি বা আয়নীভবন এনথালপি বা আয়োনাইজেশন পোটেনশিয়ালের ঊর্ধ্বক্রমে সাজাও। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। আমি দেখো তোমাদেরকে পড়িয়েছি যে দেখো এদের তোমার পর্যায় সারণীর দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলির আয়োনাইজেশন এনার্জির ক্রম লিথিয়াম, বেরিলিয়াম, বেরিলিয়ামের পর বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। দেখো এরকম একটা গ্রাফ পড়িয়েছিলাম বা চার্ট পড়িয়েছিলাম, যেটা এখানে উপরের দিকে কি বোঝাচ্ছে এনার্জি, কি এনার্জি না আয়োনাইজেশন এনার্জি। তাহলে আমরা দেখেছিলাম যে বেরিলিয়াম এর আয়োনাইজেশন এনার্জি বোরনের থেকে বেশি, তাহলে অ্যাকচুয়াল অর্ডারটা কি ছিল, যদি ইনক্রিজিং অর্ডার করি লিথিয়াম, তারপরে বোরন, তারপরে বেরিলিয়াম, তারপরে কার্বন, তারপরে অক্সিজেন, আফটার দ্যাট নাইট্রোজেন এন্ড দেন ফ্লোরিন। এবার আমাদেরকে কোনটা কোনটা দিয়েছে, লিথিয়াম দিয়েছে, লিথিয়াম দিয়েছে, বেরিলিয়াম, বোরন দিয়েছে, কার্বন, নাইট্রোজেন দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি যদি সাজাই তাহলে দেখো ফার্স্ট হচ্ছে লিথিয়াম, তারপরে বোরন, তারপরে বেরিলিয়াম, লিথিয়াম, বোরন, বেরিলিয়াম, আফটার দ্যাট কার্বন এন্ড নাইট্রোজেন। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ভালো করে যদি এই চারটা মনে রাখো তাহলে আর কোনো সমস্যা হবে না। একই রকম যদি থার্ড পর্যায়ে বলে দ্যাট মিনস বেরিলিয়াম, সরি দ্যাট মিনস
সোডিয়াম, সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পরে সিলিকন, সিলিকনের পরে ফসফরাস, ফসফরাসের নিচে সালফার, তারপরে ক্লোরিন। সেম পর্যায়। তাহলে দেখো কম্পিউটার কি বলছে, ঠিক আছে? কম্পিউটার বলছে অপশন বি ইজ দা কারেক্ট আনসার। ওকে, বি ইজ দা কারেক্ট আনসার। চলো কোশ্চেন 9 এ চলো। কোশ্চেন 9 বলছে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য কোন মৌলটি সর্বাধিক বৃহৎ আয়ন গঠন করবে? আচ্ছা, বৃহৎ আয়ন বলতে কার আকার বড় হবে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য দেখো তো আমি অক্সিজেনকে কটা ইলেকট্রন নিতে হবে? অক্সিজেনের বাইরের কক্ষে 6, তার মানে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে 6 আর 2 মিলে 8 হবে। ফ্লুরিনের বহিস্থ কক্ষে আছে 7টা ইলেকট্রন, একটা ইলেকট্রন গ্রহণ করলে তবেই এটা 8 হবে, 7টা ইলেকট্রন। নাইট্রোজেনের মোট বহিস্থ কক্ষে 5টা ইলেকট্রন, তার সঙ্গে 3টে ইলেকট্রন গ্রহণ করলে 5 3 8 হবে। আর সোডিয়ামের ভ্যালেন্স সেলে একটা ইলেকট্রন, ঠিক আছে? এই একটা ইলেকট্রন ছেড়ে দিলে, এই ইলেকট্রন বর্জন করলে তবে 8 হবে। তাহলে এটা ক্যাটায়ন ফরমেশন করছে, সোডিয়ামটা অক্সিজেনটা 2- ফরমেশন করছে, নাইট্রোজেনটা 3- আয়ন ফরমেশন করছে, সরি ফ্লুরিনটা -1 আয়ন ফরমেশন করছে, নাইট্রোজেনটা 3- আয়ন ফরমেশন করছে, আর সোডিয়ামটা Na+ আয়ন ফরমেশন করছে। এখন দেখো সব থেকে সহজ উপায়, যদি এরা সবাই আইসো ইলেকট্রনিক স্পিসিস হয়, অর্থাৎ এদের যদি ইলেকট্রন সংখ্যা সমান হয়, তাহলে সব থেকে বৃহৎ আয়ন চেনার উপায় হচ্ছে যে যার মাথায় নেগেটিভ চার্জ বেশি থাকবে সেই আয়নটা বড় হবে, আর যার মাথায় পজিটিভ চার্জ বেশি থাকবে সেই আয়নটা ছোট হবে। দ্যাট মিনস সব থেকে বৃহৎ এটা, আর সব থেকে ক্ষুদ্র হচ্ছে যে সোডিয়াম প্লাসটা, এখানে যে আয়ন দেওয়া আছে, ঠিক আছে? তাহলে অপশন সি ইজ দা কারেক্ট আনসার। সব থেকে বৃহৎ আয়ন গঠন করবে কে? না নাইট্রোজেন, কারণ এর মাথায় বেশি করে নেগেটিভ চার্জ আছে, অর্থাৎ 3- আছে। এবার এর এক্সপ্লেনেশন আছে, আমরা এখন এমসিকিউ করছি, খুব বেশি এক্সপ্লেনেশনে যাব না, ঠিক আছে? যদি মনে হয় এক্সপ্লেনেশন দরকার আছে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, বা আমাকে আমার এই ইউটিউবের যে চ্যানেলটা আছে ওখানে কমেন্টে জানাবে। ওকে, চলো তাহলে দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, নিচের কোন বিকল্পটিতে প্রদত্ত ক্রম সম্পর্কটি সঠিকভাবে প্রকাশ করা নেই, মানে কোন ক্রমটি সঠিক নয়? সঠিক নয় জানতে গেলে দেখো কি দেখতে হবে না, প্রথমটা বলেছে হাইড্রোজেন H2O, H2S, H2Ac এবং H2T এর ক্রমবর্ধমান পিকে। ক্রমবর্ধমান পিকে মানেটা কি? মানে পিকে ধীরে ধীরে বাড়ছে। তাহলে পিকে বাড়লে কি হয় গো? পিকে বাড়লে অম্লত্ব বা অ্যাসিডিটি কমে, ঠিক আছে? পিকে বাড়লে অ্যাসিডিটি কমে। কিন্তু আমরা জানি এই সমস্ত হাইড্রাইড, মানে হাইড্রাইড অফ অক্সিজেন, সালফার, সেলেনিয়াম এন্ড টেলোরিয়াম, যত এরা উপর থেকে নিচে নামবে যৌগগুলোর, হাইড্রাইড যৌগগুলোর অম্লত্ব বৃদ্ধি পাবে, অর্থাৎ পিকেএ অম্লত্ব বৃদ্ধি পেলে পিকেএ কি হয়? পিএইচ এবং পিকেএ হ্রাস পায়। তাহলে ধীরে 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 পিকেএ কি করবে? হ্রাস পাবে। কিন্তু অর্ডারটা কি দেওয়া আছে? ইনক্রিজিং অর্ডারে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে হ্রাস পাওয়ার কথা ছিল, কিন্তু এখন বৃদ্ধি পাবে বলা আছে। আচ্ছা চলো, NH3, PH3, ASH3, SbH3
ক্রমবর্ধমান অম্লীয় চরিত্র, একদম ঠিক আছে। যত নিচের দিকে নামবো হাইড্রেট গুলো তত কি হবে, আম্লিক চরিত্র বৃদ্ধি পাবে, এটা ঠিক আছে। আমাকে বলছে কোনটি সঠিকভাবে প্রকাশ করা হয়নি, আমাকে এটা নির্ণয় করতে হবে যে কোনটি সঠিকভাবে প্রকাশ করা হয়নি, অর্থাৎ কোশ্চেনটা নেগেটিভ আছে, নেগেটিভ কোশ্চেন। দেখো কার্বন ডাইঅক্সাইড, SiO2, SnO2, PbO2 এদের ক্রমবর্ধমান জারণ ক্ষমতা। আগে বলো জারণ ক্ষমতা কাকে বলে? নিজে বিজারিত হয়ে অপরকে জারিত করা। নিজে বিজারিত হওয়া মানে কি গো? নিজে বিজারিত হওয়া মানে ইলেকট্রনকে গ্রহণ করা। এখন প্রশ্ন হচ্ছে যে যত আমি উপর থেকে নিচের দিকে নামবো কোনো একটা গ্রুপ বরাবর, তাদের ইনার্ট পেয়ার এফেক্ট এর জন্য তারা কি করে, +4 থেকে ধরো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, তাহলে যত নিচের দিকে নামছি ডি আর এফ অরবিটাল ইনক্লুড হচ্ছে, এখানে 3d, 4d, 5d, 4f এইসব ইনক্লুড হচ্ছে। তাহলে এফ অরবিটাল এবং ডি অরবিটালের দুর্বল শিল্ডিং প্রভাবের জন্য কি হচ্ছে না, বহিস্থ কক্ষের যে এস অরবিটাল আছে তার ইলেকট্রন গুলো তোমার আনরিঅ্যাক্টিভ হয়ে পড়ছে বা খুব টাইটলি বাইন্ড হয়ে যাচ্ছে নিউক্লিয়াসের আকর্ষণ বল দ্বারা। ফলে এরা দেখো উপরের দিকের যৌগগুলো, পরমাণুগুলো +4 অক্সিডেশন করলেও যত নিচের দিকে নামছি তাদের +2 যৌগ গঠন করার প্রবণতা বেড়ে যাচ্ছে। তাহলে +2 যৌগ করা মানে +4 থেকে +2 হয়ে যাচ্ছে, মানে যত নিচের দিকে যাচ্ছি তারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, তার মানে তারা নিজে বিজারিত হচ্ছে, অপরকে জারিত করছে। অর্থাৎ যত নিচের দিকে নামবো অক্সিডাইজিং পাওয়ার ধীরে ধীরে বাড়বে। আমরা দেখো যত নিচের দিকে নেমেছি ক্রমবর্ধমান জারণ ক্ষমতাও ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। অর্থাৎ এই অর্ডারটাও একদম ঠিকঠাক আছে। এবার অপশন ডি দেখো, HF, HCl, HBr ক্রমবর্ধমান অম্লীয় চরিত্র। আমরা এটা পড়েছি, বারবার বলছি যে কোনো পর্যায় সারণীর উপর থেকে নিচে যে সমস্ত হাইড্রাইড গুলো আছে তাদের আম্লিক চরিত্র উপর থেকে নিচে যত নামবো তত আম্লিক চরিত্র বৃদ্ধি পাবে। তার মানে HF, HCl, HBr and HI আম্লিক চরিত্র যত নিচে নামবো তত বৃদ্ধি পাবে। দ্যাট মিন সব থেকে বেশি আম্লিক হচ্ছে মোস্ট অ্যাসিডিক HI। HI হচ্ছে মোস্ট অ্যাসিডিক কম্পাউন্ড, ঠিক আছে। যতগুলো হ্যালোজেন অ্যাসিড আছে তাদের মধ্যে HI মোস্ট অ্যাসিডিক কম্পাউন্ড। তাহলে কি হচ্ছে, কোনটা ভুল? এটা ভুল। কারণ কি, আম্লিক ধর্ম যত উপর থেকে নিচে নামবো ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া উচিত। তার মানে আম্লিক ধর্ম বৃদ্ধি পেলে পিকে হ্রাস পাবে, ঠিক আছে। কিন্তু এখানে পিকে কে বাড়িয়ে দিয়েছে, তাই হচ্ছে যে অপশনটা ঠিক, ঠিক আছে। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে যে বিটা অ্যান্সারটা এইখানে হবে, ওটা কোনো কারণে শিফট করে গেছে, ঠিক আছে। এইটা অ্যান্সারটা এটা হবে, কোনো কারণে একটু শিফট করে গেছে। ওকে, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। চলো এটা একটু ঠিক করে নিও তোমরা, এটা অ্যাকচুয়ালি নয়, অ্যাকচুয়ালি অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো দেখো, স্তম্ভ 1 ও স্তম্ভ 2 এর প্রকৃতি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। কোশ্চেন নাম্বার 11, স্তম্ভ 1, বাম দিকে আছে 1 আর ডান দিকে আছে 2। এখানে বলেছে যে 5টা হাইড্রোক্সাইড দেওয়া আছে আর এইদিকে 3টে প্রপার্টি দেওয়া আছে, আম্লিক, ক্ষারীয় এবং উভধর্মী। তাহলে কার সঙ্গে কি ম্যাচ করাতে হবে? আচ্ছা দেখো, আমরা জানি যত হাইড্রোক্সাইড আছে পর্যায় সারণীর মানে বাম দিক উপর থেকে নিচে বা বাম দিক থেকে ডান দিকে তাদের একটা ট্রেন্ড আছে। যেমন উপর থেকে নিচের দিকে নামলে হাইড্রোক্সাইড গুলোর অ্যালকালি বা ক্ষার ধর্ম বৃদ্ধি পায় আর অ্যাসিড ধর্ম হ্রাস পায়, আবার বাম থেকে ডান দিকে গেলে
ক্ষার ধর্ম হ্রাস পায় আর অ্যাসিড ধর্ম বৃদ্ধি পায়। এখন দেখো এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতেই হবে, বেরিলিয়াম হাইড্রোক্সাইড গ্রুপ 2 এর অর্থাৎ অ্যালকালি আর্থ মেটালের প্রথম মৌল, তাহলে যত নিচের দিকে নামবো তার ক্ষার ধর্ম বৃদ্ধি পাবে, কিন্তু বেরিলিয়াম নিজে হচ্ছে উভধর্মী, তার মানে না আম্লিক না ক্ষারীয়। আচ্ছা BOH এর হোল 3 কি হবে? আম্লিক। BOH এর হোল 3 বা যেটাকে আমরা বলি H3BO3, দ্যাট মিন্স বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড, এটাকে অনেকে আবার বলে অর্থোবোরিক অ্যাসিড। ঠিক আছে, BOH এর হোল 3 আম্লিক। NaOH যে ক্ষারীয়, আমাদের এটা কেউ বলার অপেক্ষা রাখে না। সোডিয়াম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও ক্ষারীয়, সেটাও বলার অপেক্ষা রাখে না। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে যে উভধর্মী, তার মানে 1 এর সঙ্গে C মিলছে, 2 এর সঙ্গে মিলছে A, 3 এর সঙ্গে মিলছে B, 4 এর সঙ্গে মিলছে B, 5 এর সঙ্গে মিলছে C। তাহলে 1 এর সঙ্গে মিলছে C, 2 এর সঙ্গে মিলছে A, 3 এর B, 4 এর B, 5 এর C। তাহলে অপশন A ইজ দা কারেক্ট আনসার। ওকে, চলো একবার চট করে দেখে নেবে, ভিডিওটা পজ করে একবার দেখে নেবে, অপশন এটা হচ্ছে যে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 12, প্রদত্ত যৌগগুলির মধ্যে মোট অম্লীয় অক্সাইডের সংখ্যা কত? দেখো অম্লীয় অক্সাইডের সংখ্যা এখানে কত আছে? NO, N2O, CO, B2O3, P4O10, SO3 এবং CO2। দেখো এটাকে আমি একবারে বলে দিচ্ছি, দেখো এটা 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 মনে রাখতে হবে। NO, N2O, CO এরা হচ্ছে যে প্রশম অক্সাইড। ঠিক আছে, ফসফরাস মানে B2O3, P4O10, SO3 এবং CO2 এরা হচ্ছে আম্লিক অক্সাইড। তাহলে আমাদেরকে এগুলো মনে রাখতে হবে, এগুলো স্ট্যাটিক কোশ্চেন, একটু মনে রাখতে হবে। আর বাকি যেগুলো আছে B2O3, P4O10, SO3 এবং CO2 এরা হচ্ছে যে আম্লিক অক্সাইড। ঠিক আছে, তাহলে এখানে কটা আছে? 1 2 3 4, তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এই চার্ট দেখবে আমি যাদেরকে অফলাইন ব্যাচে পড়িয়েছি বা অনলাইন পড়াচ্ছি যাদেরকে, তাদের কাছে এই চার্ট আমার প্রোভাইড করা আছে যে কে অ্যাসিডিক অক্সাইড, কে নিউট্রাল অক্সাইড, কে ক্ষারীয় অক্সাইড। ওকে, চলো তাহলে অপশন বি ইজ দা কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 13টা দেখো, কোশ্চেন নাম্বার 13তে বলেছে ক্ষারীয় মৃত্তিকা, কোশ্চেন নাম্বার 13 বলেছে দেখো ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলির ঘনত্বের ক্রম, ঘনত্বের সঠিক ক্রম। ঘনত্বের সঠিক ক্রমটা দেখো, এটার কোনো এক্সপ্লেনেশন নেই, তোমাদেরকে ভালো করে মুখস্থ করে নিতে হবে। ক্ষারীয় মৃত্তিকা মৌল মানে ক্যালসিয়াম, উপর থেকে যদি বলি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এন্ড স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তাহলে এদের যদি বলি, আমরা জানি ইন জেনারেল কি হয়, তোমার যত নিচে নামবে তত তাদের ঘনত্ব বাড়া উচিত, কিন্তু এটা জেনারেল ট্রেন্ড ফলো করে না। অ্যাকচুয়ালি তাদের যে ঘনত্ব হয় সব থেকে বেশি হচ্ছে ঘনত্ব স্ট্রনসিয়াম 1-এ, তারপরে হচ্ছে বেরিলিয়াম 2-এ, তার থেকে মানে ম্যাগনেসিয়াম, আর তারপরে ক্যালসিয়াম। তাহলে আলটিমেট অর্ডারটা হচ্ছে ক্যালসিয়ামের সব থেকে কম, ম্যাগনেসিয়ামের তারপরে, মাঝখানে বেরিলিয়াম, তারপরে স্ট্রনসিয়াম। ঠিক আছে, এইটা একদম তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে কোনোভাবে বার করে করতে পারবে না। ঠিক আছে, চলো অপশন এ ইজ দা কারেক্ট আনসার। তাহলে চলো কোশ্চেন নাম্বার 14, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি উভধর্মী বা অ্যামফিটোরিক অক্সাইড? কোনটি উভধর্মী? এটা একটু আগেই পড়ে এসেছি যে
পর্যায় বরাবর যত নিচে নামবো হাইড্রোক্সাইড গুলোর ক্ষারীয় ধর্ম তত বৃদ্ধি পাবে। তাহলে নিচে নেমে নামলে যদি ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পায় তাহলে সব থেকে প্রথমে যেটা আছে সেটা কি হবে? সেটাই অবশ্যই কি হবে? উভধর্মী হবে। তাহলে মনেই রাখবে BeOH এর হোল টু হচ্ছে যে উভধর্মী। চলো অ্যান্সারটা দেখি। অ্যান্সার অপশন এ। চলো 15 নম্বর কোশ্চেন। চলো 15 নম্বর কোশ্চেন কি বলছে যে 56 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি কোন ব্লকের মৌল? দেখো এই কোশ্চেন গুলো করতে গেলে তোমাদেরকে সব থেকে যে ভালো ট্রিক সেটা হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনের সংখ্যাটা মনে রাখতে হবে। কোন গ্যাসের? নিষ্ক্রিয় গ্যাসের। দেখো হিলিয়াম কত গো? হিলিয়াম 2, নিয়ন কত? 10, আর্গন কত? 18, ক্রিপ্টন কত? বলো। ক্রিপ্টন হচ্ছে 36, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। জেননের কত? জেননের হচ্ছে যে 54, রেডনের কত? 86, অগ্নেশনের কত? 118, 118। এই হচ্ছে যে তোমার পারমাণবিক ক্রমাঙ্ক কার? না নিষ্ক্রিয় গ্যাসের। তাহলে এইগুলো বার করব কি করে? আমাকে দেখাচ্ছে 56 মানে জেনন যদি 54 হয় তারপরে 2 বাড়ালে তাহলে 2 মানে কি 1, গ্রুপ 1 আর গ্রুপ 2। তাহলে দেখো 56 পরে 57 গ্রুপ 1 এ বসবে এবং 54 পরে 55 হচ্ছে গ্রুপ 1 এ বসবে, 56 গ্রুপ 2 তে বসবে। এবার গ্রুপ 2 এর এলিমেন্ট কি হয়? এস ব্লক এলিমেন্ট। তাহলে অপশন এ ইজ দা কারেক্ট আনসার। দেখো এটাই হচ্ছে সবথেকে ভালো ট্রিক। ঠিক আছে, এটাই হচ্ছে সবথেকে ভালো ট্রিক। যদি ধরো তোমাকে বলে দিত 50 কোন গ্রুপের মৌল, তাহলে দেখো 54 থেকে মোট পিছন দিকে 6টা মৌল আছে যারা পি ব্লকের মৌল, তাহলে তুমি 4 কমিয়ে দাও, 54 থেকে 50 করে দাও, 4 কমিয়ে দিলে 50 হবে, তাহলে সেটা পি ব্লকের মৌল হবে। ওকে, বেশ। চলো এইবার দেখো অপশন এ ইজ দা কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 16 দেখো 113, 115 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল দুটি পর্যায় সারণীর কোন ব্লকের অন্তর্গত? দেখো একই রকমের কোশ্চেন পড়েছে। আগে বলো, এক্ষুনি বললাম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন সংখ্যা কত? 2। তাহলে সংখ্যা হচ্ছে 2, 10, 18, 36, 36 এর পর আছে 54, 86, 118। দেখো নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলি যদি মনে থাকে তাহলে 118 যদি হয়, 118 থেকে 5 বিয়োগ করলে তার মানে 113 হয়। তার মানে 113 মৌলটি কি হবে? না 5 আমি পিছিয়ে আসি না, 5 পিছিয়ে আসি। 118 কি ছিল? অগ্নেশন। অগ্নেশনের আগে কি ছিল? টেনিসিন। তার আগে কি ছিল? লিভারমোরিয়াম। তার আগে ছিল কি বলো? এমসি মানে কি? মস্কোভিয়াম। তারপরে আছে ফ্লুরোভিয়াম। ফ্লুরোভিয়ামের আগে আছে কি? নিওনিয়াম। নিওনিয়াম। ওকে, তাহলে ওজি মানে 1, 2, 3, 4, 5, 6, তার মানে ওজি কে যদি বাদ দিই তাহলে মোট 5টা পিছিয়ে আসো, 1, 2, 3, 4, 5। দ্যাট মিন্স নিওনিয়াম। নিওনিয়াম কোন গ্রুপের অন্তর্গত? বোরন গ্রুপের, অর্থাৎ গ্রুপ 13। তাহলে 113 যেটা দেওয়া আছে এটাও পি ব্লকের, আর 115 তো এটাই হচ্ছে 13 যদি এটা হয় এটা 115, তাহলে দুটোই পি ব্লকের মৌল। তাহলে বোথ আর ইন পি ব্লক এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমার কোশ্চেন নাম্বার 16। দেখো এটা পি ব্লক এলিমেন্ট, এটা ডিসপ্লেস হয়ে গেছে, এটা জাস্ট খালি দেখে নেবে। অপশন বি ইজ দা কারেক্ট আনসার। ওকে, চলো এইবার কোশ্চেন নাম্বার 17। 17তে দেখো M3+ আয়নের ইলেকট্রন বিন্যাস এটা। M3+ এর ইলেকট্রন বিন্যাস এটা। আর্গন 3d10 4s2 M3+ এ, তার মানে 3টে ইলেকট্রনকে বার করে দিয়েছি। তাহলে মৌলটি কোন ব্লকের অন্তর্গত? এটা একদমই ইজি কোশ্চেন, একদমই ইজি কোশ্চেন। দেখো আর্গন 3d10
4s2 4p এখন 0 আছে। তাহলে এখন আমাকে বলো 3d ফিল আপ আছে 4s ফিল আপ আছে, তাহলে যে তিনটে ইলেকট্রনকে বার করে দেওয়া হয়েছে তারা কোথায় ছিল? অবশ্যই p কক্ষে ছিল, অবশ্যই p কক্ষে ছিল। তাহলে এটাই ছিল m মৌলটা ছিল এটা, আর m3+ করতে হয়েছে আর্গন 3d10 4s2 4p 0, যেটা এখানে লেখেনি কারণ 0 বলে আর লেখেনি। তাহলে ঠিক আছে, তাহলে এইটা হলো পি ব্লকের মৌল। ওকে, চলো তাহলে দেখো অপশন কি বলছে, অপশন বি ইজ দা কারেক্ট আনসার। এটা ডিসপ্লেস হয়ে গেছে কোনো কারণে, ঠিক আছে, কিন্তু অপশন বি ইজ দা কারেক্ট আনসার। দ্যাট মিন্স m3+ আয়ন যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে পি ব্লকের মৌল। 18 কি বলছে, ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড মৌলের সাধারণ জারণ অবস্থা হলো। এটা একদম স্ট্যাটিক কোশ্চেন দিয়েছে। ল্যান্থানাইড মৌলগুলি বা অ্যাক্টিনাইড মৌলগুলি মাল্টিপল অক্সিডেশন স্টেট দেখালেও এদের মোস্ট কমন অক্সিডেশন স্টেট হচ্ছে যে বা জারণ অবস্থা হচ্ছে যে +3 বা 3+। ঠিক আছে, তাহলে অপশন এটা সবসময় মনে রাখতে হবে, ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড মৌলগুলোর বেশিরভাগই +3 স্টেটে তাদের জারণ অবস্থা দেখায়। ওকে, চলো অপশন এ ইজ দা কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 19 চলো তো। 19 কি বলছে, লিথিয়ামের আয়নন বিভবের মান 520 কিলোজুল মোল ইনভার্স। গ্যাসীয় অবস্থায় 210 মিলিগ্রাম লিথিয়াম পরমাণুকে লিথিয়াম প্লাস আয়নে পরিণত করতে প্রয়োজনীয় শক্তি। আচ্ছা দেখো তো, লিথিয়ামের আয়নন বিভব 520 কিলোজুল মোল ইনভার্স, তাহলে তার মানে 1 মোল মানে কত? 7000 বা 7 গ্রাম। লিথিয়ামকে আয়নিত করতে শক্তি লাগে 520 কিলোজুল। আগে বলো 7 গ্রাম, দ্যাট মিন্স 7000 মিলিগ্রাম লিথিয়ামকে আয়নিত করতে লাগে 520 কিলোজুল শক্তি। ঠিক আছে, তাহলে 1 করতে কত লাগবে? 520/7000, আর 210 mg 210 mg লিথিয়ামকে আয়নিত করতে কত লাগবে? 520/7000 ইন্টু 210। ঠিক আছে, ঠিক আছে, এটা দেখবে কাটাকাটি করলে কত আসছে? 7×3 21, 7×10 70, তার মানে আসছে দেখো 52.2 গুণিত 3, দ্যাট মিন্স 6.15 কিলোজুল, 15.6 কিলোজুল। তার মানে অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। খালি কিছুই নয়, এই যে কিলোজুল পার মোল, দ্যাট মিন্স 1 মোলকে আয়নিত করতে 520। 1 মোল মানে কত? লিথিয়ামের আণবিক ভর যদি 7 হয়, 1 মোল মানে 7 গ্রাম, সেটাকে এমজি তে করে কনভার্ট করে নিয়েছি। ওকে, তাহলে অপশন বি ইজ দা কারেক্ট আনসার। চলো কোশ্চেন নাম্বার 20 কি বলছে, নিম্নলিখিত কোন প্রক্রিয়াটিতে শক্তির শোষণ ঘটে? আচ্ছা, শক্তির শোষণ ঘটে মানে কি? আমরা শক্তি দিই, সিস্টেম শক্তি গ্রহণ করে, অর্থাৎ আমাদেরকে শক্তি দিতে হয়, পরিবেশের টেম্পারেচার কমে যায়। তাহলে নিম্নলিখিত প্রক্রিয়াতে শক্তির শোষণ ঘটে কাদের? আমরা তো জানি, এই যে দেখো কোন একটা পরমাণুর বহিস্থ কক্ষে ইলেকট্রন অ্যাড করে একক ঋণাত্মক আয়ন তৈরি করতে যে শক্তি প্রয়োজন হয় তাকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি দিলে কি হয়? শক্তির উদ্ভব হয়। ইলেকট্রন অ্যাফিনিটি মানে শক্তির উদ্ভব। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে দেখো, সবাই 1 - 1 - 1 করেছে, কিন্তু অক্সিজেন দেখো একটা ইলেকট্রন গ্রহণ করার পরে ও মাইনাস হয়ে যায়।
এই ও মাইনাসে যখন ফার্দার আমি ইলেকট্রন দিতে যাই তখন কি হয়, ওই যে বাহ্যিক ইলেকট্রন মেঘ বা ইলেকট্রন ক্লাউডের সঙ্গে নবাগত ইলেকট্রনের একটা বিশাল রিপালশন তৈরি হয়, যার জন্য এরা এই ইলেকট্রনটাকে এখানে ঢুকতে দেয় না। তখন আমাকে বাই ফোর্স অর্থাৎ বাইরে থেকে শক্তি দিয়ে ওকে ঢোকাতে হয়। আমি শক্তি দিচ্ছি মানে ও মাইনাস শক্তিটা শোষণ করছে, দ্যাট মিন্স এখানে শক্তির শোষণ ঘটে। তাহলে শক্তির শোষণ ঘটে ও টু মাইনাস হয়। শক্তির শোষণ, আমি শক্তি দিচ্ছি, ইলেকট্রনটাকে বাই ফোর্স ঢোকাচ্ছি, মানে ওটা শক্তি কে শোষণ করছে, অক্সিজেন মাইনাস শোষণ করে ইলেকট্রনটাকে রাখছে। তাহলে অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। দেখো অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। চলো কোশ্চেন নাম্বার 20 বলছে কি সোডিয়ামের প্রথম আয়নীভবন বিভবের মান, এইটা ফার্স্ট আয়নাইজেশন বিভবের মান যদি 5.1 ইভি হয়, তাহলে সোডিয়ামের ইলেকট্রন আসক্তি কত? দেখো এই কোশ্চেন গুলো একবারে ইজি, খালি ট্রিকটা জানলে হবে। আয়োনাইজেশন এনার্জি সমান মাইনাস ইলেকট্রন অ্যাফিনিটি, এদের মান সমান কিন্তু সাইন উল্টো। কারণ কি, আয়োনাইজেশন এনার্জিতে আমাকে শক্তি দিতে হয়, দ্যাট মিন্স শক্তি শোষণ হয়, আর ইলেকট্রন অ্যাফিনিটিতে শক্তি জেনারেট হয়। তাহলে আয়োনাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটির মান একই, কিন্তু তার সাইনটা আলাদা, এক জায়গায় এনার্জি অ্যাবজর্ব হয় আর একটা এনার্জি প্রডিউস হয়। ওকে, তার মানে যদি 5.1 ইভি হয় তাহলে অপশন বি মাইনাস 5.1 ইভি হচ্ছে যে এর ইলেকট্রন আসক্তির মান। তাহলে দেখো অপশন বি ইজ দা কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 22 চলো, প্রথম আয়নীভবন এনথালপির সঠিক ক্রম। দেখো এই জিনিসটা আমি একটু আগেই তোমাদেরকে পড়িয়ে এসেছি, যে কি দেখো পড়িয়েছি লিথিয়াম আয়োনাইজেশন এনার্জির ক্রম, লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, নিচে বোরন, আবার সেই চলে যাচ্ছে বোরনের পরে চলে যাচ্ছে কার্বন, কার্বনের পরে নাইট্রোজেন, নাইট্রোজেনের নিচে আছে ফ্লুরিন, ফ্লুরিনের পরে চলে যাচ্ছে নাইট্রোজেনের নিচে হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের পরে চলে যাচ্ছে ফ্লুরিন। তার নিচের যে পর্যায় অর্থাৎ পর্যায় 3 নম্বর পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, সেম ট্রেন্ড ফলো করবে, ফসফরাস, সালফার, ক্লোরিন। তার মানে দেখো আয়নীভবন এনথালপির সঠিক ক্রম, তাহলে সব থেকে আয়নীভবন এনথালপির সঠিক ক্রম হচ্ছে যে দেখো সব থেকে এখানে যে মৌলগুলো দিয়েছে ফসফরাসের সব থেকে বেশি, ফসফরাসের নিচে হবে সিলিকন, সিলিকন দেয়নি অপশনে, তাহলে ফসফরাসের পরে হবে এমজি, ফসফরাসের পরে দেখো অ্যালুমিনিয়াম নয় এমজি, ফসফরাসের পরে ও আচ্ছা সরি ফসফরাসের পরে সালফার আছে, তাহলে ফসফরাস তারপরে সালফার তারপরে এমজি তারপরে এল, ফসফরাস সালফার এমজি এল। তাহলে দেখো ফসফরাস তার নিচে আছে সালফার তারপরে এমজি তারপরে এল, মানে এটাকে যদি সাজাই সোডিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম গ্রেটার দেন সিলিকন গ্রেটার দেন সালফার গ্রেটার দেন ফসফরাস গ্রেটার দেন ক্লোরিন। এইখান থেকে যেগুলো অমিট করেছে, এইখান থেকে যেগুলো অমিট করে দিয়েছে, যেগুলো অমিট করে দিয়েছে সেগুলোকে একটু দেখে নেবে। তাহলে হচ্ছে দেখো প্রথম নিচের দিক থেকে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে সালফার, তারপরে ফসফরাস, দ্যাট মিন্স অপশন সি ইজ দা কারেক্ট আনসার। ওকে, ভালো করে একটু দেখে নেবে ভিডিওটা পজ করে। দেখো অপশন সি ইজ দা কারেক্ট আনসার। 23 এর কোশ্চেনটা দেখো, এ বি সি ডি এই চারটি মৌলের বহিস্থ ইলেকট্রনের বিন্যাস দেওয়া হলো। বহিস্থ ইলেকট্রনের বিন্যাস বলে দিয়েছে 3s2, 3s2 মানে কি, Sa2 ইলেকট্রন মানে অ্যালকালি আর্থ মেটাল বা ক্ষারীয় মৃত্তিকা মৌল। 3s2 3p1, দেখো p অরবিটালে একটা ইলেকট্রন, 3s2 3p2 3p3 আর 3s2 3p4। দেখো তো এই ইলেকট্রন বিন্যাসগুলো দেখে বুঝতে পারছো যে প্রথম এ মৌলটা 13 নম্বর 2 নম্বর পর্যায়ের মৌল অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদির মৌল।
এবং যেহেতু এটা 3 বলে দিয়েছে, 3 মিন্স তাহলে আমি একদম পার্টিকুলারলি বলে দিয়েছি এটা ম্যাগনেসিয়াম। তাহলে দেখো ইলেকট্রন বিন্যাস দেখে বলছি A ইকুয়াল টু ম্যাগনেসিয়াম, B ইকুয়াল টু দেখো 3s2 3p1, 3p1 মানে তোমার ম্যাগনেসিয়ামের নিচে পরে হচ্ছে যে অ্যালুমিনিয়াম। 3s2 3p1 ইলেকট্রন বিন্যাস দেখলে বুঝতে পারবো। অপশন সি হচ্ছে ফসফরাস, অপশন ডি হচ্ছে যে সালফার। তাহলে এদের কি আয়রন বিভবের ক্রম সাজাতে পারবো না? এক্ষুনি তো আগের পেজেই তো করে এলাম। আয়রন বিভবের ক্রম কি হবে? প্রথমে হবে ফসফরাস, তারপরে সালফার, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। দেখো তো, তার মানে সব থেকে বেশি হবে সি, তারপরে ডি, তারপরে বি, সরি এ, তারপরে বি, বি এ ডি সি, বি এ ডি সি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখি, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 24, ল্যান্থানাইড সংকোচনের কারণ। দেখো ল্যান্থানাইড সংকোচন হয় কেন না, ল্যান্থানাইড এর মলিকুলগুলোর মানে বহিস্থ কক্ষের আগের কক্ষে 4f অরবিটাল থাকার জন্য f অরবিটালের দুর্বল শিল্ডিং পাওয়ার বা আবরণী প্রভাব, তার জন্য কি হয়, এফ অরবিটালের বাইরে যে এস অরবিটাল আছে, এই এস অরবিটাল বা কি হয়, নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বহিস্থ কক্ষে গিয়ে খুব দৃঢ়ভাবে আকর্ষণ করে। দেখো এফ অরবিটাল, ভেতরের এফ অরবিটাল যদি ধরো আমি সাপোজ বলছি এটা হচ্ছে যে আউটার অরবিটাল, তার ভেতরে এটা হচ্ছে যে ইনার 4f অরবিটাল, তাহলে এই যদি নিউক্লিয়াসের আকর্ষণ বলকে, ঠিক আছে, নিউক্লিয়াসের আকর্ষণ বলকে ভালো করে সিল্ড না করতে পারে বা আবরণ না করতে পারে, তখন আকর্ষণ বলটা কি বহিস্থ কক্ষের উপরে বেশি পড়ে, ফলে নিউক্লিয়াস বহিস্থ কক্ষকে বেশি করে টানে, বেশি করে টানলে তার আয়তন কমে যায়। সেই ঘটনাটাকেই বলা হয় কি, ল্যান্থানাইড সংকোচন। তাহলে এফ কক্ষের দুর্বল আবরণী প্রভাবের জন্য এই ঘটনাটি ঘটে। ওকে, চলো দেখে নিই উত্তর কি বলছে। উত্তর বলছে অপশন বি ইজ দা কারেক্ট আনসার। চলো কোশ্চেন নাম্বার 25, আজকের লাস্ট কোশ্চেন। এম মৌলের ইলেকট্রন বিন্যাস এটা হলে মৌলটি কি হবে? মৌলটি দেখো, এইগুলো পর্যায় সারণী সম্বন্ধে তোমাদের যদি সম্যক ধারণা থাকে তাহলে দেখো তো এটা কত পরমাণু ক্রমাঙ্ক যুক্ত মৌল। তাহলে 3d10 হিলিয়াম নিয়ন আর্গন, 3d10 4s2 4p3। তাহলে প্রথম কথা হচ্ছে যে 4p3 মানে নাইট্রোজেন গ্রুপের মৌল, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। নাইট্রোজেনের 2s2 2p3, ফসফরাসের 3s2 3p3, আর্সেনিকের 4s2 4p3। তাহলে দেখো তো 4s2 4p3 হচ্ছে না, তাহলে এটা কি হবে, আর্সেনিক হচ্ছে। আর্সেনিক যদি হয়, আর্সেনিক কি, আর্সেনিক হচ্ছে যে ধাতু কল্প। আর্সেনিক কি না ধাতু কল্প, ঠিক আছে। তাহলে অপশন সি ইজ দা কারেক্ট আনসার, ঠিক আছে। তাহলে চলো কোশ্চেন নাম্বার 25 এর উত্তরটা আমরা দেখে নিই। কম্পিউটার কি বলছে? কম্পিউটার বলছে অপশন সি ইজ দা কারেক্ট আনসার। দেখো আমি আজকে একটু তাড়াতাড়ি করে তোমাদেরকে পর্যায় সারণী, এগুলো তো কোনো ক্যালকুলেশন নেই, একদম থিওরিটিক্যাল কোশ্চেন বা কনসেপচুয়াল কিছু কোশ্চেন। তাহলে দেখো 25টা কোশ্চেন আমি তোমাদেরকে আজকে আলোচনা করে দিলাম, ঠিক আছে। এর পরের পার্টে আমি আরো ইম্পর্টেন্ট 25টা নিয়ে আসবো। এটা একটু ইজি লেভেল ছিল, পরের পার্টের গুলো আর একটু হার্ড লেভেল হবে, ঠিক আছে। তোমরা এই ভিডিওটা দেখবে, পজ করে করে প্র্যাকটিস করবে। যদি ভালো লাগে তোমাদের ভিডিও তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কোনো ইনফরমেশন জানতে হয় তাহলে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জানাবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে যে 9126346443, ঠিক আছে। এই নাম্বারে মেসেজ করে কোনো প্রবলেম থাকলে জানাবে,
ঠিক আছে, সবাই ভালো থাকবে। আজকের জন্য টাটা।